ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালায় তোমাদের স্বাগত। আমি গণেশ পাল। এসএলএসটি বাংলা ক্লাসে আমাদের আজকের বিষয় ধ্বনি পরিবর্তনের দ্বিতীয় পর্ব থেকে ধ্বনির লোপ এবং ধ্বনির রূপান্তর। আমরা এর আগের ক্লাসে ধ্বনির আগম পড়েছি, মানে আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম, এবং আদি ব্যঞ্জনাগম, মধ্য ব্যঞ্জনাগম, অন্ত ব্যঞ্জনাগম পড়েছি। আজকে পড়ব ঠিক লোপের যে সিকোয়েন্স গুলো আছে সেই প্রত্যেকটি লোপের সিকোয়েন্স, আর একইভাবে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ধ্বনি পরিবর্তনের যে জায়গাগুলো সেগুলো হচ্ছে ধ্বনির রূপান্তর, অর্থাৎ অপিনিহিতি, অভিশ্রুতি, নাসিক্যী ভবন, অল্পপ্রাণী ভবন, মহাপ্রাণী ভবন, ঠিক এই জায়গাটা যেটা অনেকটা বিস্তৃত জায়গা। শুরু করি ধ্বনির লোপ, তারপরে ধ্বনির রূপান্তর। দেখো, স্ট্যান্ডার্ড একটা ওয়ার্ড থেকে, মূল একটা শব্দ থেকে যদি আমাদের ভাষার সাধারণ উচ্চারণের জন্য কোনো শুরু থেকে কিছু অংশ আমরা বাদ দিয়ে ফেলি, আমরা বলতে শুধু শিক্ষিত মানুষ না, ভাষা ব্যবহার করে কারা, কম শিক্ষিত, অশিক্ষিত বা বেশি শিক্ষিত, সবাইকে নিয়ে ভাষা ব্যবহৃত হয়। সেই ভাষাভাষী মানুষরা যদি যে কোনো কারণে, উচ্চারণের ত্রুটির জন্য হতে পারে, অলসতার জন্য হতে পারে, আরামপ্রিয়তার জন্য হতে পারে, যে কোনো কারণে মূল শব্দের কোনো একটা অংশকে যদি বাদ দিয়ে উচ্চারণ করে এবং সেই অংশটি যদি আমাদের কোনো একটা শব্দের শুরু থেকে বাদ চলে যায়, তাহলে শুরু থেকে বাদ চলে যায় মানে আদি থেকে বাদ যাচ্ছে, তাই আদি থেকে লোপ পাচ্ছে। যদি সেটা স্বরধ্বনি হয় তাহলে সেটা হচ্ছে আদি স্বরধ্বনি লোপ, যাকে আমরা সংক্ষেপে বলি বা মার্জিত ভাষায় বলি আদি স্বরলোপ। অপিধান এই শব্দটির মানে কি? অপিধান মানে হচ্ছে, তোমরা কালীপদ চৌধুরী বই খুললে এই উদাহরণটি পাবে, অপিধান থেকে পিধান। এটা পড়ে যাবার পর আমরা মুখস্থ করে গিয়ে পরীক্ষা দেব, কিন্তু অপিধান শব্দের মানে জানবো না, জানাটা উচিত। অপিধান মানে হচ্ছে তরবারি রাখার খাপ, এটা হচ্ছে অপিধান। তো সেই শব্দটা পিধান রূপে বাংলা ভাষাতে উচ্চারিত হয়, তাকে বলছি আদি স্বরলোপ, মানে অলোপ পেয়েছে। কেমন? উডুম্বুর থেকে ডুমুর, হর্ষ লোপ পেয়েছে, খুব স্পষ্ট তো দেখা যাচ্ছে, কিন্তু তোমার প্রশ্ন হচ্ছে স্যার শুধু কি এখান থেকে হর্ষ লোপ পেয়েছে, আর কি কিছু লোপ পাওনি? পাইনি। আমি তো দেখতে পাচ্ছি ময়ের সঙ্গে যে বটা ছিল সেই বটাও লোপ পেয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই পেয়েছে, অবশ্যই পেয়েছে। উডুম্বুর থেকে ডুমুর এই অংশটির মধ্যে আমরা নিশ্চয়ই এই বকে লোপ পেতে দেখেছি। কিন্তু কথা হলো যে ধ্বনি পরিবর্তন মানে একাধিক বর্ণের পরিবর্তন সেখানে লক্ষ্য করা গেলেও কোন ধ্বনিটির সাপেক্ষে নামকরণ হয়েছে না শুরুতে উডুম্বুরের উটা লোপ পাওয়াটা। কেন? একটা শব্দ যখন চেঞ্জ হবে তার মানে কি সাউন্ড চেঞ্জ হচ্ছে, আওয়াজ চেঞ্জ হচ্ছে। যে অংশটার আওয়াজটা বেশি কানে বাজছে তার অ্যাবসেন্সটা কিংবা প্রেজেন্সটা, তার উপস্থিতি কিংবা অনুপস্থিতি, যেটা সব থেকে বেশি কানে বাজে যে জায়গাটা, সেই জায়গাটার উপর নির্ভর করে ধ্বনি পরিবর্তনের সূত্রটি নির্ণীত হচ্ছে। যে জায়গাটির আওয়াজ সব থেকে বেশি করে কানে বাজছে, উডুম্বুর শব্দের মধ্যে উডুম্বুর থেকে যখন ডুমুর হচ্ছে, তখন আমি বুঝতে পারছি এই মটা না থাকাটা তোমাকে প্রশ্ন করছে, স্যার ওই মটা যে নেই এটাকে কেন আমরা ধরবো না, আমরা তো মধ্য ব্যঞ্জন লোপও বলতে পারতাম। আমি তার উত্তরটাই দিচ্ছি যে উডুম্বুর থেকে ডুমুর এই শব্দের মধ্যে উয়ের উ এই উটির এর এর অনুপস্থিতিটা বেশি করে কানে বাজছে। কাজেই ধ্বনি পরিবর্তন মানে সাউন্ড চেঞ্জ, এইটাকে আমরা বেশি প্রায়োরিটি দিলাম বা বেশি গুরুত্ব দিলাম। বয়ের লোপটা গৌণ হয়ে গেছে, উয়ের লোপটা মুখ্য হয়েছে। কেন? আমার কানে ওই উ এর লোপটা বেশি করে ধরা পড়েছে।
নেক্সট দেখো, অলাবু থেকে লাউ খুব ভালো শব্দ, পরীক্ষাতে বহুবার এই শব্দটি এসেছে। এসএলএসটি তে শুধু না, একাধিক পরীক্ষাতে, চাকরির অন্যান্য পরীক্ষাতেও আসে। আদি স্বরলোপ, এখানেও তোমার মনে হবে যে লাবু শব্দের মধ্যে যে ব ছিল সেটা যেমন নেই, তাহলে আমরা এই বয়ের লোপটাকে কেন প্রায়োরিটি দেব না? ওই একটাই কারণ, অলাবু শব্দের মধ্যে অ ছিল, অ পুরোপুরি নেই, এটা তোমাকে অনেক বেশি কানে বাজিয়ে দিয়েছে, সেজন্য অলাবু থেকে লাউ আদি স্বরলোপ বলে আমরা ট্রিট করব। নেক্সট হচ্ছে অভ্যন্তর থেকে ভিতর। দেখো, অ এর লোপটা অনেকটা বেশি জায়গা নিয়ে রয়েছে, কিন্তু পরিবর্তন কি আর কোথাও হয়নি? হয়েছে তো। ভয়ে জ ফলা ছিল, সেটা ভয়ে হর্ষই হয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও আমরা এই অ এর লোপটাকে গুরুত্ব দিচ্ছি, কারণ অভ্যন্তর শব্দের মধ্যে অ এর উপস্থিতি আর ভিতর শব্দের মধ্যে অ এর অনুপস্থিতি এটা বেশি গুরুত্বপূর্ণ জায়গা নিয়েছে। অতসী থেকে তিসি, অতসী শব্দের মধ্যে অ শুরুটা যেটা তিসি হলে দেখো তয়ে হর্ষই কিন্তু এসেছে। তুমি বলে স্যার মাঝখানে তো একটা স্বরধ্বনি এসেছে, বা অতসী থেকে তিসি হয়েছে মানে তয়ের সঙ্গে তো হর্ষ এলো, তাহলে এটাকে কেন গুরুত্ব দেওয়া হলো না? এই অয়ের লোপটা কি গুরুত্ব দেওয়া হলো কেন? ওই একটাই কারণ, কানে কোনটা বেশি করে বাজছে। তাহলে আদি স্বরলোপ বুঝতে পারলাম। নেক্সট হচ্ছে মধ্য স্বরলোপ, যার আর এক নাম কি মনে করো? মধ্য স্বরলোপের আর এক নাম হচ্ছে সম্প্রকর্ষ। যেমন মধ্য স্বরাগমের একটা নাম বলেছিলে বিপ্রকর্ষ, তেমনি মধ্য স্বরলোপের একটা নাম হচ্ছে সম্প্রকর্ষ। সম্প্রকর্ষ নামটি বিপ্রকর্ষের অনেকটা শুনতে একই রকম, কাছাকাছি একই রকম লাগছে শুনতে। বিপ্রকর্ষ মানে বর্ণ আসছে মাঝখানে, ধ্বনি আসছে। সম্প্রকর্ষ মানে ধ্বনি লোপ পাচ্ছে। কিরকম লোপ পাচ্ছে? দেখো, জানালা থেকে জানলা, মাঝের আটা আর এখানে থাকলো না, লোপ পেয়েছে, তাই এটা হচ্ছে মধ্যস্বর লোপ। বসতি থেকে বস্তি, এখানে একটা অ উচ্চারিত হয়, এই দন্তস্বতে বসতি উচ্চারণ করলে একটা অ উচ্চারিত হয়, বস্তি শব্দের মধ্যে সেই অ থাকছে না। ভগিনী শব্দের মধ্যে গয়ের সঙ্গে একটা হর্ষইকার আছে, যেটা লোপ পেয়েছে, মানে ভাগিনী থেকে ভাগ্নি বললে গয়ের হর্ষইটা লোপ পেয়েছে, একটা হর্ষই রয়েছে এখানে। এখানে ছিল দুটো হর্ষই, এখানে হয়ে গেল একটা হর্ষই, কাজেই এটাকে আমরা বলছি মধ্যস্বর লোপ। আচ্ছা, গামোছা থেকে গামছা, দেখো ময়ের সঙ্গে একটা স্বরবর্ণ ছিল কি? ও। ময়ের সঙ্গে একটা স্বরবর্ণ ছিল ও, যে ওটা এখানে আর নেই। ম ছিল মাঝখানে, অতএব ওটা ছিল মাঝখানে, মাঝখান থেকে স্বরলোপ পেয়েছে, কাজেই মধ্যস্বর লোপ। নাতি জামাই থেকে নাত জামাই, হর্ষইকারটা ছিল এখানে, নাত জামাই শব্দের মধ্যে আর নেই, মাঝখানের কোন একটি বর্ণ লোপ পেয়েছে, মধ্যস্বর লোপ, যার আর এক নাম সম্প্রকর্ষ। অন্তঃস্বর লোপে আজি থেকে আজ, রাশি থেকে রাস, অবশ্যই এখানে হর্ষইকারটা, হর্ষই বর্ণটি আর এখানে হর্ষই উপস্থিতি নেই আজ শব্দের মধ্যে, রাস শব্দের মধ্যে, রাত শব্দের মধ্যে। অগ্নি থেকে আগ, অগ্নি থেকে আগ, আগ কথাটা কিন্তু আছে বাংলা ভাষায়, আগ জ্বলন্ত বলে একটা কথা বলা হয়, মানে খুব গরম খাবার যদি আমরা দেওয়া হয়, আমরা অনেক সময় বলি যে আগ জ্বলন্ত বলি, কিন্তু তো অগ্নি শব্দটি আগ হিসেবে ব্যবহৃত হয়, হয়তো সব জায়গায় না হতে পারে, কিন্তু আমি বিশেষত রার বঙ্গে বলবো এটা হয়। আমাদের দিকে আমরা বলি যে আগ জ্বলন্ত খাবার মানে আগুনের মতো গরম, এরকম খাবার যদি, সেই মূলত খাবার প্রসঙ্গেই এটা, গরম খাবারের প্রসঙ্গেই এই আগ কথাটা ব্যবহৃত হয়। তাহলে অগ্নি থেকে আগ, এখানে কি হর্ষের লোপ হচ্ছে না শেষে? এটা অন্তঃস্বর, লোপ পেয়েছে, অন্তঃস্বর লোপ। সারেগামা থেকে সরগম, দেখো সারেগামা থেকে সরগম, ময়ে আকারটা যেমন লোপ পেয়েছে, অন্তঃস্বর লোপ, তুমি আর একটা দিক হচ্ছে যে সা, তুমি বলে স্যার এখানেও তো একটা আ ছিল, লোপ পেয়েছে,
এখানেও তো একটা অ ছিল, লোপ পেয়েছে, মানে একার ছিল, লোপ পেয়েছে। এখানে তো একটা গয়ে আকার ছিল, লোপ পেয়েছে। তাহলে আপনি এটাকে কেন অন্তঃস্বর লোপটাকে বলছেন? দেখো, সারে গামা থেকে সরগম একটা শব্দের না, মানে যে জায়গাটা বেশি কানে ধরা দিচ্ছে সারে গামা, শেষের এই আকারটা না থাকাটা বেশি কানে ধরা পড়ে যাচ্ছে। এই আকারের চেয়ে, এই একারের চেয়ে, এই আকারের চেয়ে এই আকারটা বেশি কানে ধরা পড়ছে। তুমি যদি বলো স্যার আমাকে বুঝিয়ে দিন কি করে কানে ধরা পড়ছে, সেটা আমার হয়তো বোঝানো যাবে না। এটা আমাদের কানের মাপ বা তার প্যারামিটারটা হচ্ছে আমার শ্রুতির দক্ষতা, কিন্তু হচ্ছে তাই অবশ্যই আকারটা লোপ পাচ্ছে। আকার লোপটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। সন্ধ্যা থেকে সাঁঝ, ডেফিনেটলি এই আকারের অ্যাবসেন্সটা বেশি করে আমার কাছে গুরুত্ব নিচ্ছে, সেই জন্য এটাকে বলছি অন্তঃস্বর লোপ। এবারে চলে আসি, দেখো একইভাবে কি হবে, আদি ব্যঞ্জন লোপ হবে, শব্দের শুরু থেকে ব্যঞ্জন লোপ পাবে। পেয়েছে, আমাদের বাঙালিদের কিছু শব্দ উচ্চারণে স্থানকে আমরা থান বলবো। কারা বলবে? সাধারণ, অতি সাধারণ মানুষ, যারা আমাদের সমাজের ততটা পরিমাণ শিক্ষিত না, তথাকথিত কম শিক্ষিত কিংবা অশিক্ষিত, তথাকথিত কম শিক্ষিত কিংবা অশিক্ষিত বলতে আমরা যাদেরকে বুঝি, সেই সাধারণ মানুষকে আমরা কোনো দেবদেবীর থান বলা যেতে পারে, বাবার থানে তারা বলতে পারে। এই যে স্থান কথাটা যদি থান রূপে উচ্চারিত হয়ে থাকে, তাহলে অবশ্যই দন্তস্বটাকে আমরা সরিয়ে দিলাম, ব্যবহার করলাম না। তাহলে দন্তস্বটা কি তো কোথায় ছিল? শব্দের শুরুতে ছিল। আদি ব্যঞ্জনকে লোপ পাইয়ে উচ্চারণ করলাম। তারপরে কি রয়েছে? স্ফটিক থেকে ফটিক, অবশ্যই দন্তস্বয়ের লোপ পেয়েছে। রুই থেকে উই, উই পোকা, উই ঢিপি, তাহলে সেটা আসল শব্দটা কি ছিল? রুই। রটা কিন্তু ওখান থেকে লোপ পেয়ে গেল, এটাকে বলছি অন্তঃস্বর লোপ। স্পর্শ থেকে পরশ, স্পর্শ শব্দের মধ্যে দন্তস্ব দিয়ে শুরু হচ্ছিল, পরশ শব্দটি অবশ্যই দন্তস্বটা আর থাকলো না, তাহলে আদি ব্যঞ্জন লোপ হলো না? অবশ্যই হচ্ছে আদি ব্যঞ্জন লোপ। রুই থেকে উই মানে র লোপ পাচ্ছে, আদি ব্যঞ্জন লোপ হচ্ছে। দন্তস্ব লোপ পাচ্ছে, আদি ব্যঞ্জন লোপ হচ্ছে। স্থিত থেকে থিতু, দন্তস্ব লোপ পাচ্ছে, আদি ব্যঞ্জন লোপ হচ্ছে। শ্মশান থেকে মশান, খুব সুন্দর একটা এক্সাম্পল, যেটার মধ্যে শ্মশান শব্দের মানে তো আমরা জানি, মশান শব্দের মানে হচ্ছে কবর। তো শ্মশান শব্দের তালব্যস্বকে বাদ দিলে হয়ে যাচ্ছে মশান। তালব্যস্ব একটা ব্যঞ্জন বর্ণ, আদিতে ছিল, লোপ পেয়ে গেল, আদি ব্যঞ্জন লোপ। শ্মশান থেকে মশান হচ্ছে আদি ব্যঞ্জন লোপ। কিন্তু ধ্বনি পরিবর্তন হলেও এই ক্ষেত্রে দুটি শব্দ সম্পূর্ণ আলাদা অর্থ নিয়ে ভাষাতে অবস্থান করছে, শ্মশান এবং মশান। আমরা শাক্ত পদাবলী পড়তে গিয়ে দেখবো অনেক সময় পেয়েছি, শ্মশান, শিবের কথা পড়তে গিয়ে শ্মশানে মশানে থাকে, গানে পাবো, শক্তি গীতিগুলোতে পাবো আমরা মশান শব্দটি। তো সেটা কিন্তু অবশ্যই হয়েছে আদি ব্যঞ্জন লোপ। আচ্ছা আচ্ছা, এবার এখানে দেখো প্রিয়া থেকে প্রিয়া, তোমাদের মনে হতে পারে স্যার শুরুতে কি করে র ফলাটা ছিল? মূল শব্দটা তো হচ্ছে প, তারপরে র, প তারপর র, তারপরে হস্যই। তাহলে আদিতে কি র আছে? আদিতে তো প রয়েছে, আর প তো রয়েইছে। দেখো রটা কিন্তু পয়ে র ফলা হিসাবে পয়ের সঙ্গে আছে, কাজেই এই র ফলার লোপটাকে আমরা, একটা গান আমরা এমনিতেই শুনতে পাই, প্রিয়াকে পিয়া রে বলা হয়, পিয়া রে। তাহলে এটা কি থেকে এসেছে? অবশ্যই প্রিয়া থেকে এসেছে। তো র ফলার লোপ, এই রটাকে আমরা কি প্রথমেই পাচ্ছি না। কিন্তু দেখো এখানে প্রথমে পাচ্ছি না বলতে পারবো না, কারণ এখানে রটা আমি র রূপে দেখলেও এই রটা কিন্তু এখানে র ফলা রূপে আছে এবং যে পয়ের সঙ্গে জুড়ে রয়েছে। স্বাভাবিকভাবেই এই র ফলাটাকে আদি একটা ব্যঞ্জন বর্ণ বলে ধরা যেতে পারে, খুব ভুল নয়, কারণ রটা এখানে র রূপে নেই, র ফলা রূপে কারোর সঙ্গে ব্যবহৃত হয়েছে, এবং তখন যে র লোপ পেয়েছে, তার মানে এখানে এই র ফলাটা পয়ের সঙ্গে থাকা মানে এই রটাকে আসলে আমরা এই পয়েরই একটা অংশ বলছি, মানে আদি ব্যঞ্জনেরই একটা অংশ বলছি, সেজন্য এটাও কিন্তু অবশ্যই
আদি ব্যঞ্জন লোপের উদাহরণ হবে, কনফিউশন করলে চলবে না। নেক্সট দেখো, সহজেই বুঝতে পারবে ফাল্গুন শব্দটি থেকে ফাগুন হলে লোপ পায়, অতএব মধ্যব্যঞ্জন লোপ। গোষ্ঠ শব্দটি গোঠ হলে মূর্ধন্য স লোপ পায়, অতএব মধ্যব্যঞ্জন লোপ। কর্ম শব্দ থেকে কম্ম হলে কি লোপ পায়? র লোপ পায়। রেফের যে র, সেই রটা লোপ পাচ্ছে। রেফ মানে তো র আলটিমেট, যেখানে রেফ ইউজ হয় ঠিক তার আগের বর্ণের অবস্থাতে র অ্যাক্টিভ থাকে, তাহলে র লোপ পাচ্ছে, এটাকে আমরা বলবো মধ্যব্যঞ্জন লোপ। রাধিকা থেকে রায় অবশ্যই শেষের বর্ণ লোপ পেয়েছে, মাঝের বর্ণ লোপ পেয়েছে, একাধিক জায়গা লোপ পেয়েছে। ওই যে বললাম, ধ্বনি মানে সাউন্ড, যে সাউন্ড অংশটা আমাদের কানকে বেশি করে জায়গা নিয়ে নেয়, আমাদের কানে বাজে বেশি, সেখানটায় ধরা হয়। কাজেই রাধিকা থেকে রায়, এই রাধিকা শব্দের ধয়ের ওপর যে শ্বাসাঘাতটা পড়ছে এবং এই ধটা যখন অনুপস্থিত, তখন এটাকে মধ্যব্যঞ্জন লোপ বলছি। রাধিকা শব্দ উচ্চারণ করতে গেলে ধয়ের ওপর শ্বাসাঘাত পড়ে, যখন সেই ধ অনুপস্থিত তখন কিন্তু ধয়ের অভাবটাকে খুব বেশি করে বোঝা যাচ্ছে। ধয়ের অভাব বোঝা যাচ্ছে মানে মধ্যখানের ব্যঞ্জনের অভাব বোঝা যাচ্ছে, কাজেই মধ্য ব্যঞ্জন লোপ। তারপরে চলে আসি আমরা অন্ত ব্যঞ্জন লোপ, মানে শেষ বর্ণের ব্যঞ্জনটি লোপ পাবে। গাত্র থেকে গা, খরদহ থেকে খর্দা মানে হ লোপ। কোন কোন ব্যাকরণ বইতে এটাকে তোমরা হকার লোপ পেতে পারো। শিয়ালদহ থেকে শিয়ালদা, খরদহ থেকে খর্দা, চাকদহ থেকে চাকদা। অনেক শব্দের মধ্যে যখন হ লোপ পাচ্ছে তখন ধ্বনি পরিবর্তনের একটা নিয়মই কোন কোন বইতে রয়েছে, হকার লোপ। নাহি থেকে নাই, এখানে হ লোপ হয়েছে। আম্র থেকে আম, এখানে দেখো র লোপ হয়েছে। আম্র শব্দের মধ্যে যে রফলা, সেই রফলাটা লোপ হয়েছে। রফলা মিন্স তো র, কাজেই অন্ত ব্যঞ্জন লোপ হতে পারে। বর্গীর থেকে বর্গী, শেষের রটা লোপ পেয়েছে, খুব স্পষ্টতই বোঝা যাচ্ছে। পরেরটা আমরা চলে আসি এবার ধ্বনির রূপান্তরের দিকে আমরা যাব। দেখো, ধ্বনির রূপান্তর মানে হচ্ছে অপিনিহিতি। গতদিন একটা কোয়েশ্চেন সলভ করা থেকে অপিনিহিতি প্রসঙ্গে বলেছিলাম, আজকে অপিনিহিতিটাকে ডিটেলসে পড়াবো। অপি মানে পূর্বে, নিহিতি মানে সন্নিবেশ। অপিনিহিতি কথার মানে হচ্ছে, অপি মানে পূর্বে, অপি শব্দের মানে হচ্ছে পূর্বে, এবং নিহিতি কথার মানে হচ্ছে অবস্থান বা সন্নিবেশ। নিহিতি কথার মানে হচ্ছে অবস্থান, সোজা কথা বলি সেটা হচ্ছে অবস্থান। অপিনিহিতি মানে পূর্বে অবস্থান। কে? দুটো বর্ণ, এই হর্ষই আর হর্ষ উ, এই দুটো বর্ণ যদি কখনো নিজের জায়গা ছেড়ে এসে আগে উচ্চারণ হয়ে থাকে, এবং আমাদের ভাষায়, আমাদের কথায় ভালো কইরা বাজাও রে দোতারা, সুন্দরী কমলা নাচে, লাইনটা আমরা শুনেছি। তো গানের ভাষাতে গীতিকার কি বললেন? ভালো কইরা বাজাও রে দোতারা। তাহলে অপিনিহিতি ওখানেই হয়ে গেছে। হ্যাঁ, অপিনিহিতি ওখানেই হয়ে গেছে, ভালো কইরা বাজাও রে দোতারা। তো এই যে কইরা শব্দটি হলো চিতল মাছের মুইঠা, এই যে হর্ষইকে আমরা কেমন একটা গুরুত্ব দিচ্ছি, এটাই হচ্ছে অপিনিহিতি। আর হতে পারে আর একটা বর্ণ হর্ষ। এই দুটো বর্ণ যখন আমাদের ভাষাতে নিজের জায়গা ছেড়ে আগে এসে জায়গা দখল করে এবং নিজেকে উচ্চারণে নিয়ে আসে, তখন হচ্ছে অপিনিহিতি। তো অপিনিহিতি হচ্ছে পূর্বে সন্নিবেশ, এবং এই নামকরণটি কে করেছেন? এই টার্মটির, এই টার্মিনোলজি, এই অপিনিহিতি, এইটার নামকরণ করেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এবং এটা শুধু নয়, অভিশ্রুতিও তাই। অপিনিহিতি এবং অভিশ্রুতি এই দুটোরই নামকরণ হয়েছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের দ্বারা। ব্যাকরণবিদ বা ভাষাবিজ্ঞানী সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই টার্ম দুটির জনক, মানে এই টার্ম দুটি ওনার সৃষ্টি, ব্যক্তিগতভাবে ওনার সৃষ্টি। তো অপিনিহিতিতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আইজ রাইতকে ভারী জারাবে, আইজ, আজি শব্দ যদি উচ্চারিত হয় তাহলে হর্ষই যেখানে থাকে সেটা হচ্ছে শেষে, আজি, আ জ হর্ষই।
আইজ মানে আ হস্যই জ। আমার মনে হয় এটাকে বর্ণ বিশ্লেষণ করে দেখানোর খুব একটা প্রয়োজন হবে না। যারা একেবারে তোমাদের একদম বিগিনার্স তাদের জন্য তবু আমি একটুখানি করে দিতে পারি, তবে তোমরা আশা করছি এটা সবাই বোঝো। অপিনিহিতিটা সবাই বোঝো, আর অভিশ্রুতিটা খুব কম জনই বোঝো। এটা নিয়ে আমার খুব একটা ভুল ধারণা নেই। অপিনিহিতিটা আমরা সবাই বুঝি, আর অভিশ্রুতিটা আমরা খুব কম জনই বুঝি, কিন্তু জানি ওটা কিরকম অভিশ্রুতি হয়, নির্ণয় করতে পারবো, কিন্তু খুব কম জনই বুঝি। ক র হস্যই অন্তস্থ আচ্ছা আকার, এটা তো কোরিয়া শব্দ ছিল। যখন আমরা কইরা উচ্চারণ করে বসি তখন কি পজিশন গুলো থাকে? অবশ্যই ক অ যেমন ছিল তেমন থাকবে। এবার এই হস্যইটা এগিয়ে আসে, এই হস্যইটা এগিয়ে আসে, তারপর হচ্ছে রয়ে ক হস্যই র, তারপরে জ ফলা, জ ফলা মানে জ, তারপরে হচ্ছে আ। এইবার যখন আমরা এটাকে উচ্চারণ করি করে, মানে রার বঙ্গের মানুষরা বলে করে, আর পূর্ব বাংলার মানুষরা বলে কইরা, মানে কোরিয়া কইরা। হ্যাঁ, মানে অপিনিহিতিটা হচ্ছে পূর্ববঙ্গের আর অভিশ্রুতিটা হচ্ছে রার বঙ্গের। আচ্ছা, এটা তো আমাদের তিনটে শব্দেরই বর্ণ বিশ্লেষণ। একটা হচ্ছে কোরিয়া, যেটা আদর্শ শব্দ, বাংলা শব্দ, সঠিক শব্দ। কইরা যা পরিবর্তিত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে, যেটা পরিবর্তিত কইরা, ক হস্যই রয়া ফলাকা, ঠিক আছে। এবং রার বঙ্গের মানুষের কাছে যেটা হচ্ছে করে, সেটা হচ্ছে এরকম। এবার আমরা দেখতেই পাচ্ছি যে আমি অপিনিহিতি এবং অভিশ্রুতি একবারে বুঝিয়ে যাচ্ছি। আমরা এখান থেকে খুব স্পষ্ট দেখতে পাচ্ছি যে রয়ের পরে হস্যই আছে। কইরা মানে কোরিয়া শব্দ মানে রয়ের পরে হস্যই। যখন বলা হয় যে ভালো কইরা বাজাও রে দোতারা, তখন রয়ের আগে হস্যই চলে আসে। একটু আগে আমরা বলেছিলাম অপি মানে পূর্বে, নিহিতি মানে অবস্থান। পূর্বে অবস্থান কার? হস্যের হতে পারে আর হস্য উয়ের হতে পারে। আমরা এই উদাহরণে হস্য ইটাকে দেখাতে পারবো। তাহলে অবস্থান পূর্বে হয়েছে, অতএব অপিনিহিতি হয়েছে। এবারে অভিশ্রুতি বুঝিয়ে দিচ্ছি কি। এই যে হস্যইটা এগিয়ে চলে এলো, এই হস্যইটা যখন পূর্বের স্বরের সঙ্গে, মানে পূর্বের স্বর কে আছে? অ। পূর্বের স্বর আছে অ, এই পূর্বের স্বরের সঙ্গে যখন অযুক্ত হস্যই মানে সন্ধি হয়ে যেতে পারে। সন্ধি হয়ে গেলে কি হবে? এ বর্ণ তৈরি হয়। এই যে এ বর্ণটিকে আমরা অভিশ্রুতিতে পেয়েছি, তাহলে অপিনিহিতিজাত হস্যইটি যখন এগিয়ে চলে আসে, সে তখন তার বাম দিকে অ কে পাবে কিংবা আ কে পাবে। আর যখনই পাবে তখন একটা সন্ধি করবে তাদের দুজনের মধ্যে। অযুক্ত হস্যই বা আযুক্ত হস্যই যদি সন্ধি হয় তাহলে এ হবে। অতএব অভিশ্রুতি যে শব্দের মধ্যে থাকে, সেই শব্দের মধ্যে নিশ্চিন্তে এ থাকবে অথবা ও থাকবে। যদি এই হস্যইটা অন্য উদাহরণের ক্ষেত্রে হস্য উ হয় এবং সে যখন তার বাঁ দিকে অ কে কিংবা আ কে পাবে, অবশ্যই উত্তর আসবে ও। তাই অভিশ্রুতি হয়েছে যে কোনো শব্দে, সেটা যদি আমরা সঠিক ট্রিটমেন্ট করি তাহলে দেখতে পাবো অভিশ্রুতি হয়েছে এমন শব্দের মধ্যে এ অথবা ওকারান্ত হবে। তো করে শব্দের মধ্যে একারান্ত রয়েছে, করিয়া কইরা করে, তাহলে অপিনিহিতি এবং অভিশ্রুতি নিশ্চয়ই বোঝা গেল। মাছুয়া মাউছুয়া মেছো, দেখো এটা ওকারান্ত হয়েছে কেন? না, অপিনিহিতিটা হস্যকারান্ত ছিল। মূল শব্দটা কি? গাছুয়া। তো গাছুয়া শব্দের মধ্যে হস্য আছে, মূল শব্দ যেহেতু গাছুয়া, তো এই হস্যের আগে যদি অ বা আ থাকে তাহলে কি হবে? অযুক্ত হস্য সমান ও হবে, কিংবা আযুক্ত হস্য সমান ও হবে। সেই জন্য এখানে কিন্তু ও হয়েছে, ও হয়েছে। আবার দেখো হস্যইকারান্ত অপিনিহিতি মানে এ হয়েছে, ও হয়েছে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে অপিনিহিতি, অভিশ্রুতি বলে যে শব্দটিকে আমরা নির্ণয় করব, সেই শব্দের মধ্যে নিশ্চিতভাবেই ও থাকবে। যদি পরীক্ষা আমাদেরকে দেয় যে আজি আইজ আজ, আজি এখান থেকে আইজ
আর তারপরে হচ্ছে আজ। এটা শুনে তো খুব ভালো করেই মনে হচ্ছে এটা অভিশ্রুতি, শুনে দেখে মনে হচ্ছে তো এটা অভিশ্রুতি, আজই, আইজ, আজ। কিন্তু আমি 2 মিনিট আগে যেটা বললাম তার সঙ্গে তো এটা মিলছে না। আমরা কি বললাম? আমরা বললাম যে অভিশ্রুতি যার মধ্যে হবে তার মধ্যে এ থাকবে অথবা ও থাকবে, থাকবেই, থাকবেই। কিন্তু তাহলে এখানে তো হয়নি। হ্যাঁ, এটা শুনতে মনে হচ্ছে হয়েছে, কিন্তু এটা অভিশ্রুতি হয়নি, অপিনিহিতি পর্যন্ত হয়েছে। এই 3টে শব্দ বাংলা ভাষাতে আছে যেটা আমাদের অপিনিহিতি হয়েছে আর অভিশ্রুতি হয়েছে বলে মনে হবে, কিন্তু হবে না অভিশ্রুতি, কারণ এ কিংবা ও নেই। রাতি, রাইত থেকে রাত, এই রাতি থেকে রাইত পর্যন্ত অবশ্যই অপিনিহিতি হয়েছে, তারপরে রাত কিন্তু অপিনিহিতি, অভিশ্রুতি হয়নি, এটা ধ্বনি লোপ হয়ে গেছে। এই 3টি শব্দ, এই 3টি শব্দের ক্ষেত্রে অভিশ্রুতি কিন্তু হবে না। দেখতে শুনতে একই রকম লাগবে। অভিশ্রুতি হলে কি বললাম, ওই অ কিংবা আ যদি হস্যই কিংবা হস্যের সঙ্গে মেলে তাহলে ওকার আসবে অথবা একার আসবে, এটা আসবেই। নেক্সট দেখো, স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি মানে হচ্ছে যে ভিন্ন স্বর ছিল সমস্বরে হবার চেষ্টা করেছে বা হয়েছে। স্বরসঙ্গতি মানে হচ্ছে কোনো একটা শব্দের মধ্যে ভিন্ন স্বরবর্ণ ছিল, সম স্বরবর্ণ হয়েছে বা হবার চেষ্টা করেছে। এখন হয়েছে তো বুঝলাম, হবার চেষ্টা করেছে কি করে বুঝবো? এই উদাহরণটাতেই দেখবো যে হবার চেষ্টা করেছে। ইচ্ছা শব্দের মধ্যে স্বরবর্ণ কি আছে? একটা হচ্ছে হস্যই আর একটা হচ্ছে আ, এই দুটো স্বরবর্ণ আছে। ইচ্ছা একটা হস্যই একটা আ। যদি এটা স্বরসঙ্গতি হয় তাহলে কি হয়েছে? তাহলে হওয়া উচিত ছিল কি, দুটোই হস্যই হওয়া উচিত ছিল। মানে এখানে যে পার্থক্যটা আছে, যে ডিফারেন্ট দুটো স্বরবর্ণ দেখতে পাচ্ছি, স্বরসঙ্গতি মানে তো এক হতে হবে, তাহলে তো এটাই হওয়া উচিত। কিন্তু মধুসূদন ব্যবহার করেছেন একটা জায়গায়, হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছি মরিবারে। হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছি মরিবারে। তাহলে ইচ্ছা শব্দটি যদি ইচ্ছি হয় অবশ্যই কিন্তু পূর্ণ স্বরসঙ্গতি হয়েছে। ইচ্ছা শব্দের মধ্যে হস্যই আর আ, আর ইচ্ছি শব্দের মধ্যে হস্যই আর হস্যই, দুটোই কিন্তু হস্যই স্বরবর্ণ হলো, এটা হচ্ছে পূর্ণ স্বরসঙ্গতি। কিন্তু ইচ্ছা থেকে ইচ্ছে হলে আসলে স্বরসঙ্গতিটা কিন্তু হলো কই? ইচ্ছা থেকে ইচ্ছে হলে তো পার্থক্যটা থেকেই গেল, এখানে হস্যই আর আ ছিল, এখানে হস্যই আর এ হলো, তাহলে স্বরসঙ্গতি বিষয়টি এলো কোথা থেকে? এবারে তার জন্য আমাদেরকে এই ছবিটির সঙ্গে একটুখানি মিলিয়ে নেব আমরা। এই যে ছবিটি আমরা ক্লাস করেছিলাম এর আগে, সেখানে আমরা দেখেছিলাম যে বর্ণগুলো, স্বরবর্ণগুলো কে কোন পজিশন থেকে উচ্চারিত হয়, এই পজিশনটাকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখো হস্যই আর আ এদের দূরত্ব অনেকটা, তুলনামূলকভাবে হস্যই আর এ এর দূরত্ব অনেকটা কাছাকাছি। তাহলে যদি কোনো স্বরধ্বনি একেবারে একেবারে একই রকম ধ্বনিতে পরিণত হয় তো অবশ্যই সেটা পূর্ণ স্বরসঙ্গতি। কিন্তু একই রকম না হলেও কাছাকাছি কোনো ধ্বনিতে পরিণত হয়েছে তখন সেটা স্বরসঙ্গতি। ওই জন্যই বললাম যে হয়েছে কিংবা হওয়ার চেষ্টা করেছে। কবিতায় কিন্তু মধুসূদন বলেছেন ইচ্ছি, আমরা গদ্য ভাষাতে ইচ্ছি বলি না, আমরা বলি ইচ্ছে। তিনি কিন্তু বলেছেন ইচ্ছি, এবং ইচ্ছি বললে সেটা কিন্তু পূর্ণ স্বরসঙ্গতি। বাকিগুলো ঠিক একই যুক্তিতে মিলবে, মিছা থেকে মিছে, চীনা থেকে চিনে, তুলা থেকে তুলো, পূজা থেকে পুজো, এগুলো সব ওই একই যুক্তিতে। এই ছবির সাপেক্ষে হয়তোবা ধ্বনি দুটো অনেক দূরে দূরে অবস্থান করেছিল, আর এই শব্দের মধ্যে থেকে পরিবর্তিত শব্দের মধ্যে আমরা দেখব ধ্বনি দুটো কাছাকাছি অবস্থান করেছে কিংবা কখনো কখনো একই ধ্বনি হয়েছে। তাই স্বরসঙ্গতি হচ্ছে ভিন্ন স্বরধ্বনি যদি
একই স্বরধ্বনিতে পরিণত হয় অথবা হওয়ার চেষ্টা করে, বা কাছাকাছি কোনো স্বরধ্বনিতে পরিণত হয়। কাছাকাছি কাছের সাপেক্ষে, এই ছবির সাপেক্ষে এখানে কে কি অবস্থায় অবস্থান করছে তার সাপেক্ষে কাছাকাছি, এটাই হচ্ছে স্বরসঙ্গতি বলতে বুঝতে হবে। তারপরে দেখো চলে আসছে দ্বিমাত্রিকতা বা দক্ষরতা। খুব সুন্দর একটা এক্সাম্পল এগুলো, এবং এটা মাধ্যমিকের স্তরেতে আলোচিত হয় না, মূলত এটা গ্রাজুয়েশনের স্তরে আলোচিত হয়। তোমরা এই শব্দটিকে প্রথম পাবে যদি ভাষা বিজ্ঞান বা রামেশ্বর সয়ের বইটি পড়ো, বা পরেশ ভট্টাচার্যের বই পড়ো, বা সুকুমার সেনের বই থাকলে পাবে। অবশ্যই রামেশ্বর সয়ের সাধারণ ভাষা বিজ্ঞান ও বাংলা ভাষাতে এখানে আমরা পাবো। এটা 9-10-এ নেই, কিন্তু বিষয়টা জটিল না, অতি ইজি বিষয়। দ্বিমাত্রিকতা মানে কোন একটা ধ্বনি, মানে বাঙালিদের অভ্যাসটা হচ্ছে দুই মাত্রায় বা তার গুণিতক মাত্রায় উচ্চারণ করার একটা প্রবণতা। দুইয়েতে বা চারেতে, দুইয়ের গুণিতক কি কি, 2, 4, 6। তো এরকম কোন শব্দকে বাঙালি চায় না 3 মাত্রায় বা 3 দলে বা 5 দলে উচ্চারণ করতে। দেখো গা মো ছা, এটা মূল শব্দ, তাহলে দল এখানে কটা রয়েছে, সিলেবেল 3টে রয়েছে, একটা হচ্ছে গা, একটা হচ্ছে মো, আমি উচ্চারণ করছি মো তাই ময় ওকার লিখলাম, আর একটা হচ্ছে ছা। এখানে 3টে সিলেবেল আছে বা দল আছে, মানে গা মোছা শব্দটিকে উচ্চারণ করতে গেলে আমরা 3টে পার্টে উচ্চারণ করতে পারবো, গা মো তারপর হচ্ছে ছা। এই যে 3টে ইউনিটে শব্দটিকে ভাঙতে পারলাম, এটা কি বলা হচ্ছে দল। তাহলে এটা হচ্ছে এক একটা সিলেবেল বা অক্ষর বা দল হলো। এবার এখানে যেহেতু 3টে শব্দ, যখন আমরা গামছা উচ্চারণ করছি তখন কি 3টে সিলেবেল আর থাকছে না, গামছা, মানে গামছা শব্দটি কিন্তু আমরা 3 ভাগে ভাগ করতে পারছি না, গামছা, তাহলে দুটো, তাহলে ছিল 3টে হলো দুটো, তাহলে 3 মাত্রার শব্দটি 2 মাত্রার শব্দে উচ্চারিত হবার একটা প্রবণতা বাঙালিদের থাকে, এইটাকে বলা হচ্ছে দ্বিমাত্রিকতা বা দক্ষরতা। না রি কেল 3টে দল, নারকেল 3টাকে আমরা দুটো করে নিলাম, আমরা চাইবো 2-এ উচ্চারণ করতে বা 2-এর গুণিতকে উচ্চারণ করতে। নারায়ণ 3টে থেকে আমরা দুটো করে নিলাম, নারায়ণ। এই যে 2-এর কিংবা 2-এর গুণিতকে যদি বলি যে অপরাজিতা, অপরাজিতা, এটাকে ভাষা বিজ্ঞান বলছে বাঙালি উচ্চারণ করে অপরাজিতা, অপরাজিতা, 5টাকে 4টে করে। কাজী অপরাজিতা শব্দটি যদি আমরা সঠিক উচ্চারণ করি তাহলে এটা ছিল কি অপরাজিতা, সম্পূর্ণ প্রত্যেকটি অংশের মধ্যে একটা করে সিলেবেল আছে, অপরাজিতা। এবারে বাঙালি এটাকে উচ্চারণ করে বলে ভাষাবিজ্ঞান বলছে অপরাজিতা। হ্যাঁ, এটা আঞ্চলিকতার দোষ হতে পারে, কিন্তু এটার রীতি রয়েছে যা হলন্ত উচ্চারণ করি আমরা এখানটাতে। তো এই যে 5 মাত্রা শব্দকে 4 মাত্রার করছে, এটাকে বলা হচ্ছে দ্বিমাত্রিকতা বা দক্ষরতা, অর্থাৎ 2 কিংবা 2-এর গুণিতক মাত্রায় উচ্চারণ করার যে রীতি তাকে বলা হচ্ছে দ্বিমাত্রিকতা। সমাক্ষর লোপ, আমরা এতক্ষণ অক্ষর নিয়ে আলোচনা করলাম। অক্ষর মানে হচ্ছে দল বা সিলেবেল, অক্ষর মানে হচ্ছে দল বা সিলেবেল। তাহলে এখানে সমাক্ষর কি কি, বড় দাদা, দুটো অক্ষর সেম ছিল, দা দা, এই বড় দাদা 4টে সিলেবেল আছে। সিলেবেল মানে কিন্তু কোনো বর্ণ নয়, সিলেবেলটা হবে উচ্চারণ। ওদিকে না তাকালেও আমরা যদি চোখ বুজে উচ্চারণ করি বড় দাদা, এই যে 4টে মাত্রা দিতে পারছি, 4টে ভাগে শব্দটিকে ভাঙতে পারছি। পেন ভাঙতে পারছি না, একটাই উচ্চারণ করতে হবে। কিন্তু ঘড়ি, ঘো, আমি কিন্তু তারপর একটু জল খেয়ে নিয়ে আবার রে উচ্চারণ করতে পারি, আমার সুযোগ আছে। এই যে দুটো ভাগে ভাঙতে পারার সুযোগ আছে, এটাকে বলছি অক্ষর বা দল বা সিলেবেল। এটা আমাদের আলোচনা হয়েছে আগেও। তো এখানে সমাক্ষর লোপ মানে একই অক্ষর আছে দা দা, একটা লোপ পেয়ে যেতে চাইছে, ভাষা এটাতে আরাম প্রিয় হচ্ছে, কমফোর্ট ফিল করছে বড়দা বলতে, বড় দাদার থেকে। এই যে পরিবর্তনটা এলো, ভাষা বিজ্ঞান তো গবেষণা করে বলছে এটা সমাক্ষর লোপ বলা যেতে পারে।
ছোট কাকা থেকে ছোটকা সমাক্ষর লোপ বলা যেতে পারে, ছোট দাদা থেকে ছোট দা সমাক্ষর লোপ বলা যেতে পারে। এই নামটা দেওয়া হয়েছে ভাষাবিজ্ঞানীদের দ্বারা, যে এই ধরনের উদাহরণগুলোতে সেম বা এক জাতীয় কোনো সিলেবেল থাকলে একটা লোপ একটা সরিয়ে দিয়ে উচ্চারণ করার একটা অভ্যাস থাকে আমাদের, আমাদের বলতে বাংলা ভাষাভাষী মানুষদের, তাকেই বলা হচ্ছে সমাক্ষর লোপ। তারপরে চলে আসো ক্ষতিপূরক দীর্ঘী ভবন। বানানটা আমরা করে দেবো কি, যে দীর্ঘী বানানটা দয়ে দীর্ঘই ঘয় রেপ দীর্ঘই, দীর্ঘী ভবন। ক্ষতি পূরণ করার জন্য কেউ দীর্ঘ হয়ে গেছে। দেখো ধর্ম শব্দের মধ্যে কি কি বর্ণ আছে, অবশ্যই ধ আছে আর র আছে আর ম আছে। ধর্ম শব্দের মধ্যে ধ, র এবং ম আছে। আলটিমেট এখানে র মানে এর মাথাতে রেপ ব্যবহার করা হয়েছে। আমরা যদি রেপটাকে ব্যবহার না করি তাহলে র এর অ্যাক্টিভিটিটা কিন্তু ঠিক ওই জায়গাতে আছে। তাহলে ধর্ম শব্দের মধ্যে যখন সেটা পরিবর্তিত হতে হতে ধাম হয়েছে তখন র কিন্তু আর নেই, র আসলে এক সময় লোপ পেয়ে গেছে। তো র যে লোপ পেয়ে গেল তার রিয়াকশন কি হয়েছে, তো ধ শব্দটাই যে অকারান্ত ছিল, ধর্ম শব্দের ধ তো অকারান্ত শব্দ, ধা তো নয়, ধি তো নয়, ধর্ম শব্দের ধ হচ্ছে অকারান্ত। তো এই মাঝের রটা লোপ পেয়ে যাওয়ার কারণে সে পূর্বের যে স্বরবর্ণটি মানে ধয়ের সঙ্গে থাকা স্বরবর্ণ অ কে আ করে দিয়েছে বা আ হয়ে যায়। ধয়ের সঙ্গে অ কোথায় আছে, নিশ্চয়ই ধয়ের সঙ্গে কোনো স্বরবর্ণ না কেউ তো আছে, অবশ্যই অ আছে। এই যে রটা সরে গেছে আর নেই, তার জন্য কি করেছে, সে পূর্বের স্বরকে দীর্ঘ করে দিয়েছে। অর্থাৎ ধয়ের সঙ্গে এতক্ষণ যে অকার ছিল সেই অকারটা হয়ে গেছে এখন আকার, ধাম, ধর্ম ধম্ম ধাম। এটা কি বলা হচ্ছে, ক্ষতিপূরক দীর্ঘী ভবন। নিশ্চয় বোঝা যাচ্ছে এই উদাহরণটা ক্ষেত্রে একই যুক্তি কাজ করবে। কর্ম শব্দের মধ্যে ক, র, ম আছে, এখানে এসে আর র নেই নিজে, তো র যখন নেই তখন র লোপ পেয়েছে, কিন্তু তার রিঅ্যাকশন কি হবে, রিঅ্যাকশন হচ্ছে এই কটা এতক্ষণ পর্যন্ত অকারান্ত ছিল, র চলে যাওয়ার কারণে র কি করেছে, ক কে আকার করে দিয়ে গেছে। এই যে কাম শব্দের মধ্যে এটা আকার হয়েছে। কাম মানে হচ্ছে কাজ, আমরা বলি মুর্শিদাবাদ অঞ্চলে বা জেলাতে আমরা যদি বলি যে কাজ কাম নাই, এরকম বলা হয়। তো এটা মূলত বঙ্গালীদের ভাষা, কাম শব্দটা কাজ কাম। তো কর্ম থেকে এই যে কর্ম মানেও কাজ, আর কর্ম আমরা তো অনেক সময় বলি যে কাজকর্ম, কাজকর্ম, তো এই শব্দটি হচ্ছে গিয়ে কাজকাম। তো যেটা হচ্ছে র লোপ পাবার কারণে কটা অকারান্ত ছিল, কটা হয়ে গেল এখন আকারান্ত। অ হ্রস্ব স্বর, আ দীর্ঘ স্বর, ক্ষতি পূরণ করার জন্য কেউ দীর্ঘ হয়ে গেছে। তারপরে আসি সমীভবন বা ব্যঞ্জন সঙ্গতি। এই নামটিকে ধরে বোঝালে সূত্রটিকে বুঝতে সুবিধা। ব্যঞ্জন সঙ্গতি হয়েছে মানে ব্যঞ্জনের অসঙ্গতি ছিল, অর্থাৎ দ আর ম, প দয়ে ময়ে পদ্ম, এই প দয়ে ময়ে শব্দের মধ্যে আমাদের কি ছিল, প দয়ে ময়ে শব্দের মধ্যে দ এবং ম ছিল। যখন এটা হয়ে গেছে পদ্ম, প দ আর দ, তখন এটা কি হলো, তখন এটা হয়েছে যে দ আর ম, এই যে ভিন্ন ব্যঞ্জনটি, এই ভিন্ন ব্যঞ্জনটি হয়ে গেছে একই ব্যঞ্জনে পরিণত হয়ে গেছে, দুটো দয়ে দয়ে হয়ে গেছে। পদ্ম আসলে শব্দটি যদি আমরা পদ্ম বাঙালি উচ্চারণ করি এবং তাই করে থাকি, পদ্মকে আমরা পদ্মই বলি, তো হলোটা কি তাহলে, আমাদের উচ্চারণটা হচ্ছে পদ্ম মানে প দয়ে দয়ে, বানানটা লিখছি প দয়ে ময়ে। তো আমরা যখন পদ্ম উচ্চারণ করছি তখন এই দ আর ময়ের যে পার্থক্যটা সেটা এখানে আর নেই। তাহলে অসঙ্গতি ছিল, সঙ্গতি হলো, যা হচ্ছে সমীভবন বা ব্যঞ্জন সঙ্গতি। এটা সন্ধি নয়, এটা হচ্ছে সঙ্গতি। ব্যঞ্জন সন্ধি নয়, এটা হচ্ছে ব্যঞ্জন সঙ্গতি। কথাটা সমীভবন বা ব্যঞ্জন সঙ্গতি মানে অসঙ্গতি ছিল, সঙ্গতি হয়েছে। অসঙ্গতি মানে পার্থক্য ছিল, সঙ্গতি হয়েছে মানে
পার্থক্যটা নেই আর। চক্র থেকে চক্কর, দেখা যাক কি হয়েছে, চ ক র, এই যে পার্থক্য ছিল সেটা হয়ে গেছে কি চ কয়ে কয়ে। তাহলে চ এর সঙ্গে ক ছিল এবং র ছিল, এটা হয়ে গেছে চ কয়ে কয়ে। এবং অতিরিক্ত একটা র কিন্তু এখানে এসেছে, সেটা গুরুত্বপূর্ণ নয়, কারণ যে ধ্বনিটি বেশি করে কানে বাজে সেটা গুরুত্বপূর্ণ। পক্ক থেকে প কয়ে কয়ে, পক্ক মানে প কয়ে বয়ে, এইটাই মূল শব্দ, সেটা আমরা পাচ্ছি কি প কয়ে কয়ে পক্ক। তাহলে ক আর ব আলাদা ব্যঞ্জন ছিল, হয়ে গেছে কয়ে ক, সঙ্গতি হয়েছে নিশ্চয়ই। চন্দন থেকে চন্দন, যদিও কোনো আঞ্চলিকতা এটা নিশ্চয়ই ব্যবহৃত হয়, সব জায়গায় হয় না, তো যেখানেই হোক না কেন দন্তন্য আর দ এদের মধ্যে পার্থক্য ছিল, এখানে আর পার্থক্য নেই। এটা হচ্ছে ব্যঞ্জন সঙ্গতি বা সমীভবনের উদাহরণ। এগুলো ঠিক তাই। কাঁদনা শব্দের মধ্যে দ দন্তন্য হয়ে গেছে দন্তন্য দন্তন্য, ল প হয়ে গেছে প প, মানে এই পার্থক্যটা ছিল, এখন আর পার্থক্য নেই। এটা কিন্তু খুব ভালো করে বোঝা যাচ্ছে উদাহরণগুলো দেখে, প্রত্যেকটার মধ্যে কিন্তু আমরা উদাহরণগুলোকে দেখে এই পার্থক্যটা যে ছিল এখন আর নেই এটা বুঝতে পারবো। তারপরে চলে এসো, এগুলো তাই, যদি এটা অনন্য সমীভবন, এর মধ্যে আমরা প্রগত পরাগত অনন্য সবই কিন্তু উদাহরণ দেওয়া রয়েছে, আমি সেটাতে আজকেই প্রথম দিনই এত ডিটেলসটাই যাব না। প্রগত পরাগত অনন্য সমীভবনগুলো তোমরা যারা জানো না তারা একটু বই থেকে দেখতে পারো, কিন্তু আজকে ওই ডিটেলসটা আমি যাচ্ছি না। এটা হচ্ছে অনন্য সমীভবনের উদাহরণ, যেটা বৎসর থেকে বৎসর, মহোৎসব থেকে মোৎসব। আচ্ছা, আমাদের একটুখানি আমি বলে রাখি যে প দয়ে ময়ে পদ্ম, এটা হয়ে গেল দয়ে দয়ে। এই দুজনের মধ্যে পার্থক্য ছিল, এই দুজনের মধ্যে জায়গা করে নিল কে, দ জায়গা করে নিল, মানে দয়ের অস্তিত্ব আছে দেখতে পাচ্ছি, আর ময়ের অস্তিত্ব নেই। তাহলে এদের দুজনের মধ্যে দ কিন্তু শুরুতে আছে, শুরুতে মানে কি প্রথমে আছে, আর প্রথম বর্ণটি এখানে আছে, এবং প্রথম বর্ণটি কি পেল, প্রভাবশালী, তাই না? তো প্রথম বর্ণটি প্রভাবশালী বলেই তো সে থাকতে পেরেছে। তা প্রথমটি যদি প্রভাবশালী হয় তখন তাকে বলা হচ্ছে প্রগত সমীভবন। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে পরেরটি প্রভাবশালী, পরেরটি প্রভাবশালী। দেখো গ লয়ে পয়ে গল্প, এখানে পটা পরে আছে, আর এটা হয়ে গেছে পয়ে পয়ে, পরেরটা প্রভাবশালী, তাহলে পরাগত সমীভবন। আর অন্যদিকে এটাকে বলছি অনন্য, ব খণ্ডত্ব দন্তস্বর থেকে ব চয় ছয় র, এটা হচ্ছে কেউ প্রভাবশালী নয়, খণ্ডত্ব আর দন্তস্ব হয়ে গেল চয়ে ছ, কাজে এটাকে বলা হচ্ছে অনন্য বা পারস্পরিক। অনন্য বানানটা একটু এই বোর্ডে লিখে দিচ্ছি, খুব ভালো করে খেয়াল করবে। অ দন্তন্বয় জ ফলা ওকার, দন্তন্বয় জ ফলা অনন্য। এই অনন্য হচ্ছে অনন্য সমীভবন বা পারস্পরিক। এইটা মানে হচ্ছে এই খণ্ডত্ব আর দন্তস্ব এরা দুজনে মিলে কে প্রভাবশালী প্রমাণ করতে গিয়ে দুজনেই ভ্যানিশ হয়ে গেছে, দিয়ে হয়ে গেছে অন্য পুরো পরিচয়, অন্য কোনো বর্ণ এসে হাজির হয়ে গেছে, তাকেই বলছি যে অনন্য সমীভবন বা পারস্পরিক ব্যঞ্জন সঙ্গতি। তো যদি আমরা সমীভবনকে বুঝি তাহলে ঠিক তার উল্টো প্রসেস হবে বিষমীভবন। যদি আমরা সমীভবনকে বুঝতে পারি, সমীভবন মানে সমতে পরিণত হয়েছিল অসম থেকে, অসম থেকে সমতে পরিণত হয়েছিল। এবারে বিষমীভবন মানে বিষমতে পরিণত হবে, মানে সম থেকে বিষমতে পরিণত হবে। আমাদের উচ্চারণে দেখো, লাল শব্দটিকে আমরা বলি না যে নাল, অনেক সময়তেই বলি, অনেক পুরনো দিনের বয়স্ক মানুষজন তারা লালকে নাল যখন উচ্চারণ করছেন তখন এখানে কিন্তু সম ব্যঞ্জন আছে, দুটোই হচ্ছে ল। এই দুটো ল যদি আমরা নাল উচ্চারণ করি তাহলে কিন্তু দন্তন্য হয়ে যায়, মানে এখানে ব্যঞ্জন বর্ণটির মধ্যে একটা সঙ্গতি আছে, আর আমার মানে মূল শব্দে সঙ্গতি আছে, মূল শব্দে সঙ্গতি আছে, আর আমাদের যখন উচ্চারণ করে বসছে তখন একটা অসঙ্গতি তৈরি হচ্ছে, যাকে বলছি বিষমীভবন।
শরীর শব্দের মধ্যে আমরা খুব স্পষ্টতই দেখতে পাবো রয়ে দীর্ঘই র, শরীর। এটা যখন শরীর উচ্চারণ করে শরীর, তখন কি হচ্ছে, এই দুটো রয়ের মধ্যে যে একটা সাদৃশ্য ছিল, এরা দুজন তো সমবর্ণ, সঙ্গতি রয়েছে, দুটোই র, আমরা করে দিলাম কি একটা র একটা ল। একেই বলা হচ্ছে বিষমীভবন। সমীভবনের ঠিক বিপরীত প্রক্রিয়া হচ্ছে বিষমীভবন। সমীভবন মানে সম হবে, বিষমীভবন মানে বিষম হবে। এরকম যতগুলো ই ভবন আছে ততগুলো হবে, তাতে পরিণত হবে। দেখা যাক পরবর্তীতে কি রয়েছে। বর্ণদ্বিত্ব। দেখো বর্ণদ্বিত্ব মানে ডাবল বর্ণ আসছে। সকালকে বলছি সকাল, সকালকে বলছি সকাল, তাহলে একটা বর্ণ দুটো হয়েছে, কটা দুটো হয়েছে। সবাইকে বলছি সব্বাই, বটা দুটো হয়েছে। বড়কে বলছি বড্ড, ডটা দুটো হয়েছে, ডয়ে ডয়ে হয়েছে। যদিও এটা ডয়ে বিন্দু র ছিল, বাট এটা ড বলি আমরা ধরবো, ছোটটা ছোট্ট হয়েছে। এবারে আমি কতগুলো নিয়ম যেগুলো একটু মুখে বলে দিচ্ছি। দেখো, যদি বলি যে কয়াকার ক কাক, এটা যদি কয়াকার গ উচ্চারণ হয়, সচরাচর তাই হয়, বাঙালি এত স্পষ্ট করে তো উচ্চারণ করি না আমরা কাক, কাগ। শুধুমাত্র বাঙালি তার মুখের কথাতে নয়, তার সাহিত্য সৃষ্টিতে, গানে, কবিতায়, লেখাতেও কিন্তু ব্যবহার করতে পারে। ধ্বনি পরিবর্তন শুধু মানুষের মুখে নেই, ধ্বনি পরিবর্তন তার লিখিত রূপেও আছে। কাজেই কটা যদি গ হয়, তাহলে আমরা জানি যে ক হচ্ছে অঘোষ ব্যঞ্জন, ক হচ্ছে অঘোষ ব্যঞ্জন, আর গ হচ্ছে ঘোষ ব্যঞ্জন। গ হচ্ছে ঘোষ ব্যঞ্জন, ক হচ্ছে অঘোষ ব্যঞ্জন এবং গ হচ্ছে ঘোষ ব্যঞ্জন। তাহলে অঘোষ ব্যঞ্জন যদি ঘোষ ব্যঞ্জনে পরিণত হয়, তাহলে কাক থেকে কাক, এই উদাহরণটাকে বলবো কি, বলবো ঘোষী ভবন। এই উদাহরণটাকে বলবো ঘোষী ভবন। কেমন? ঘোষী ভবন। যেমন দেখা যাচ্ছে ধরো ছাদ থেকে ছাদ, ছাদ থেকে ছয়াকার দ ছাদ, তটা দ হয়েছে, অঘোষ ব্যঞ্জন ছিল, ঘোষ ব্যঞ্জনে পরিণত হতে, একে বলবো ঘোষী ভবন। এবারে যদি আমরা দেখি যে যে ধরো বয়াকার ঘ বাঘ, এটা আমাদের সচরাচর উচ্চারণে কি হবে, এই বয়াকার ঘ বাঘ হয়ে যাবে বয়াকার গ, বয়াকার ঘ বাঘ। এই শব্দটি আমাদের সাধারণ উচ্চারণে বয়াকার গ বাঘ হয়ে যায়, মানে চতুর্থ বর্ণ তৃতীয় বর্ণে পরিণত হয়েছে, অর্থাৎ মহাপ্রাণ বর্ণ হয়ে গেছে অল্প প্রাণ, মহাপ্রাণ বর্ণ হয়ে গেছে অল্প প্রাণ, অল্প প্রাণ। আমরা অল্প প্রাণ বর্ণ, মহাপ্রাণ বর্ণ, ঘোষ বর্ণ, অঘোষ বর্ণ, নাসিক্য বর্ণ, এটা ব্যঞ্জন ধ্বনি বর্ণের পরিচয় পেয়ে গেছি আগের ক্লাসে। তাহলে এখানে এটাকে আমরা বলবো অল্প প্রাণী ভবন। এইরকম ভাবেই উল্টো দিক থেকে মহাপ্রাণী ভবন হবে, এরকম ভাবেই উল্টো দিক থেকে অঘোষী ভবন হবে। তাহলে এখানে আমি একটা ফর্মুলা বলে দেব, আমাদের ধ্বনি পরিবর্তন অধ্যায়ে যে ই ভবনগুলো আছে, ই ভবনগুলো আছে, সেই ই ভবনগুলোর মানে হচ্ছে তে পরিণত হওয়া। ই ভবনগুলোর মানে দীর্ঘই ই, ভবন, এই যে অতগুলো অনেকগুলো নিয়ম রয়েছে। ই ভবন মানে তে পরিণত হওয়া। কিরকম না, সমীভবন মানে সমতে পরিণত হবে, অল্প প্রাণী ভবন মানে অল্প প্রাণ বর্ণতে পরিণত হবে, অল্প প্রাণ তে, আর ভবন মানে পরিণত হবে, ভবন মানে পরিণত হবে, অল্প প্রাণেতে পরিণত হবে, সেটা হচ্ছে অল্প প্রাণী ভবন। মহাপ্রাণেতে পরিণত হবে মহাপ্রাণী ভবন, ঘোষ বর্ণতে পরিণত হবে ঘোষী ভবন, অঘোষ বর্ণতে পরিণত হবে অঘোষী ভবন, ই ভবন নাসিক্য বর্ণতে পরিণত হবে নাসিক্যী ভবন। ই ভবন মানে হলো তে পরিণত হওয়া। তো এগুলো হচ্ছে ধ্বনির রূপান্তরের বিষয়। বর্ণদ্বিত্ব আমরা বুঝলাম। তাহলে
ধ্বনির আগম, ধ্বনির লোপ, ধ্বনির রূপান্তর। নেক্সট হচ্ছে ধ্বনির বিপর্যয় বা ধ্বনির বিপর্যাস। এটা খুবই সংক্ষিপ্ত এবং এটা নিয়ে আমাদের খুব বেশি সূত্র নেই। একটা দুটো নিয়ম আছে ধ্বনির রূপান্তরের। একটা হচ্ছে সাধারণ ধ্বনির রূপান্তর, মানে ধ্বনি ঠিক একসঙ্গে এক জায়গা থেকে আর এক জায়গায় পাল্টে গিয়ে বসবে, জায়গা পরিবর্তন করে নেবে। রূপান্তর মানে ধ্বনির বিপর্যয় মানে হচ্ছে ওলট পালট। ধ্বনির বিপর্যয় মানে হচ্ছে ওলট পালট। খুব সোজা জিনিস। বাতাসা, বাসাতা, বাক্স, বাস্ক, এরকম ভাবে আমাদের উচ্চারণে ভুল ত্রুটি তৈরি হয়। ভুল বলবো না, হয়ে থাকে, আমরা এটা করে ফেলি। হ্যাঁ, করে ফেলি। এই যে শব্দটি আমাদের এখানে দেখতে পাচ্ছি, একটু জায়গা নিজেরা চেঞ্জ করেছে, একটু জায়গা নিজেদের মধ্যে পরিবর্তন হয়েছে। নিজেদের মধ্যে কিন্তু কিছু জায়গা পরিবর্তন হয়েছে, তাই তো? কিছু জায়গা পরিবর্তন হয়েছে। বাতাসাটা ছিল বাসাতা হয়ে গেছে। তাহলে কি হয়েছে? ত এর জায়গায় দন্তস্ব, দন্তস্বয় জায়গায় ত, এটা হয়েছে। এটাকে বলছে আমাদের ধ্বনি বিপর্যয় বা ধ্বনির বিপর্যাস। বিপর্যাস মানে হচ্ছে ওলট পালট, নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে নিয়েছে। কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে? মানুষের মুখের কথায়, ভাষাতে খুঁজে পাওয়া যাচ্ছে। আর একটা হচ্ছে স্পুনারিজম বা দূরস্থ ধ্বনির বিপর্যাস। স্পুনারিজম বা দূরস্থ ধ্বনির বিপর্যাস কি সেটা? যত বলা যাচ্ছে যে আমরা বলতে পারছি যে হাতে ছাতি মানে ছাতা। হাতে ছাতি, এইটা যদি আমরা দ্রুত উচ্চারণ করি তাহলে কখনো কখনো কি হতে পারে? ছাতে হাতি হয়ে যেতে পারে। হাতে ছাতি মানে হাতে ছাতা, এটা বলতে গিয়ে দ্রুততার সঙ্গে হতে পারে কি? ছাতে হাতি। কি হয় সেখানে? সেখানে হয় হচ্ছে আমরা যেমন বাতাসাকে বাসাতা করতে গেলে ঠিক পাশাপাশি ধ্বনিগুলোর পরিবর্তন দেখেছিলাম, হাতে ছাতিটাকে ছাতে হাতি করতে গেলে আমরা দেখতে পাই কাউকে স্কিপ করে গিয়েও কোনো চেঞ্জ আসছে। আমি যদি একটু পাশাপাশি লিখি বুঝতে সুবিধা হবে। দেখো, যদি পাশাপাশি লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। কি হয়েছে? হাতে ছয়াকা তয়স্যই ছাতি, এটা যদি হয়ে যায় ছয়াকার তয়েকার ছাতে, হয়াকার তয়স্যই হাতি, তাহলে এই তয়ের জায়গায় দেখা যাচ্ছে এই ত রয়েছে, তয়েকার রয়েছে। এইবারে এই হয়াকার হা আর ছয়াকার ছা, এদের মধ্যে একটা হিউজ চেঞ্জ এসছে, মানে কাউকে টপকে গিয়ে নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন হয়েছে। অর্থাৎ এখানকার হা আর এখানকার ছা, এ চলে এসছে এখানে, এ চলে গেছে এখানে। অর্থাৎ দূরস্থ ধ্বনির বিপর্যাস। দূরস্থ ধ্বনির বিপর্যাস মানে ধ্বনিগুলো একটু দূরে দূরে থাকা সত্ত্বেও সেখানে বিপর্যয় এসেছে, মানে দূরে দূরে একটাকে টপকে গিয়ে নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন হয়েছে। দেখো, মানে হা এবং ছা এটা জায়গা পরিবর্তন করেছে মাঝখানের তকে স্কিপ করে গিয়ে বা টপকে গিয়ে। এটা কি বলা হচ্ছে? দূরস্থ ধ্বনির বিপর্যাস। তাহলে ধ্বনি পরিবর্তনে ধ্বনির আগম, ধ্বনির লোপ, ধ্বনির রূপান্তর এবং ধ্বনির বিপর্যয়, এই চারটে যে প্রক্রিয়া রয়েছে সেটা আমরা পড়লাম। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। ততক্ষণের জন্য ধন্যবাদ।